কিছুটা বোঝা যায় যে কিছুটা বোঝা যায় যে এখানে একটা গ্লাস আছে, এর বাইরে কোনো কিছু বোঝা যায় না। এক আজব দুনিয়া, ছোট্ট ছোট্ট লুকিং গ্লাস লাগাইছে সজল। কিন্তু যদি কমফোর্টের কথা চিন্তা করেন তাহলে কমফোর্ট ছিল A1। কিন্তু একটা মজার ব্যাপার বা একটা খারাপ ব্যাপার হচ্ছে এই বাইকটা যেই কিনছে প্লাস এই বাইকটা যার, তাকেও নাকি সবাই বলে হচ্ছে যে এই হলো আমাদের আরেকটা ভাই ব্রাদারের বাইক, সে ট্যুর করে। এই জন্য দেখেন সিবিআরের মধ্যে কি সুন্দর পুরা মানে গুছায় গাছায় এগুলা কি বলে প্যানিয়ার, তারপরে লাস্টে এটা টপ বক্স এগুলা লাগানোর জন্য ব্যবস্থা করে নিছে। ভাই আসসালামু আলাইকুম। ভিডিও অন হচ্ছে তো এই জন্য নতুন করে আবার পরিচয় হচ্ছি। আবার পিছন থেকে আসবো, কাইটা দিব এডিটে। ভাই আসসালামু আলাইকুম। ভাই দেখা হবে, ভাই দেখা হবে, ভাই ভিডিও করতেছি তো দেখা হবে। ভাইরা গ্লাভস কিনতেছে, ভাইরা 45,000 টাকা না 46,000 টাকার হেলমেট কিনতেছে। এরকম বড় লোকের মেলে আমি টিকতে পারতেছি না। হ্যাঁ ভাই ঠিক আছে, এই সজল আসো তাহলে, আসতেছি। আচ্ছা ঘটনা হচ্ছে সেটা হলো আমি তো ব্যাগ নিছি, হেলমেট পরছি, অ্যান্ড এটা আমার স্যান্ডেল না, আমার স্যান্ডেল হচ্ছে এইটা। আমি সকাল থেকে আজকে বাইরে, আর আমার বাইকটা হচ্ছে ওইখানে, আর দুই ভাই ব্রাদারের বাইক আছে। কারণ উপর থেকে যখন রোদ পড়ছিল এদিকে আমরা বাইক রাখি নাই, ওই পাশে রাখছি যাতে বাইকটা রোদে না থাকে। কিন্তু আমি কোন বাইকের চাবি এটা নিয়ে বেরোইতেছি, এটা তো আসলে আমার জিক্সারের চাবি না, এটা হচ্ছে R15 ভার্সন 3 চাবি। অ্যান্ড R15 ভার্সন 3টা হচ্ছে আমার মামাতো ভাই সজলের, যে বাইকটা এইখানে বেলি প্যান্টান লাগানো, অ্যান্ড টিমসনের 150 অ্যান্ড সামনে 110 টায়ার লাগানো আছে। তোমার কি কাপড় আছে বাইকে? তাহলে তো কোনো কথাই নাই, জাস্ট ধুলা, সমস্যা নেই, ঝাড়া দিলেও পড়া যায়। আচ্ছা তো আপনাদেরকে আমি বলতেছি সকাল থেকে কী কী ঘটনা ঘটছে অ্যান্ড কেন আমি আজকে এখানে হইব। ঘটনাটা হইতেছে একটা রেজিস্ট্রি অফিসের কাজ ছিল, জায়গা জমি সংক্রান্ত, অ্যান্ড ওইটার জন্য আমার বাইরে হইতেছে আজকে ঘুম থেকে উঠে 10টার সময় উঠে 11টার দিকে বেরোয় আমি এদিকে চলে আসছি। অ্যান্ড এসে কাজটা শেষ করলাম, কাজটা শেষ করে দেন এখানে আসছিলাম। অ্যান্ড নবাবগঞ্জ থেকে ভাই ব্রাদাররা আসছে, সজল আসছে, ওরও কিছু টুকটাক কাজ আছে, ওরগুলা সারলো, ভাই ব্রাদারদের কাজ সারলো, অ্যান্ড সব কিছু শেষ করে ওনাদের আরেকটু সময় লাগবে। বাট এর মধ্যে আমি একটু আগে বের হয়ে গেলাম, কারণ হচ্ছে আমার একটু সামনে কাজ আছে, অশ্রু ভাইয়ের শপে যেতে হবে আমার। অ্যান্ড ওইখান থেকে তারপরে আমার আবার যেতে হবে ইমোটো বাজারে, কারণ হচ্ছে ইরফান বাবু ভাইয়ের সাথে একটু দরকার আছে। এই হলো ব্যাপার। অ্যান্ড এই বাইকটা দেখে আমার মনে হল হাই এগুলা কি, ওমা কি ছোট ছোট রে, এদিকে কিছু দেখা যাবে আসলে না। কিছুটা বোঝা যায় যে কিছুটা বোঝা যায় যে এখানে একটা গ্লাস আছে, এর বাইরে কোনো কিছু বোঝা যায় না। এক আজব দুনিয়া, ছোট্ট ছোট্ট লুকিং গ্লাস লাগাইছে সজল। আচ্ছা চলেন, যেটা বলতেছিলাম সেটা হলো এই বাইকটা পায় আমি মনে করলাম যে আসলে একটু R15 যেহেতু পাইছি, একটু R15-এর ভাইবটা তো নেওয়া উচিত। ভার্সন 3 অনেক দিন চালাই না, লাস্ট আমি যতগুলো R15 চালাইছি সবগুলো হচ্ছে ভার্সন 4M, এগুলা মানে R15 ভার্সন 4 অথবা M। আজকে ভার্সন 3 অনেক দিন পর একটা স্পোর্টি যে ব্যাপার দেয়। আর এই যে দেখেন কতখানি বাইরে আছে, ও আরও নিচু করে রাখছে এই যে ইউএসডিগুলো আছে, ইউএসডিগুলার এইটা নামায়া মানে ব্র্যাকেটটাকে নামায়া ও বাইকরে আরও নিচু করে রাখছে, মাথাটা পুরাই গুজা হয়ে আমার মনে হইতেছে যে পুশ আপ দিতেছি এরকম। আমার ফোন বাজতেছে, আরে যখনই ভিডিও অন করি তখনই ফোন আসে, কি যে একটা অবস্থা। কেটে দিই, অসু ভাই ফোন দিচ্ছে, কারণ উনি জানে আমি ওনার এখানে যাইতেছি। চলেন আমরা R15 রাইডের মজা নেই। অ্যান্ড ভার্সন 3 এই ইন্দোনেশিয়ান মডেলটার একটা বড় সমস্যা হচ্ছে এটার মধ্যে ABS নাই। অ্যান্ড আমি হচ্ছি পাপের টাইপের হয়ে গেছি, ABS ছাড়া বাইক আমার চালাইতে খুবই আনইজি লাগে, কারণ ABS আমি মানে ফুলফিল অ্যাডিক্টেড হয়ে গেছি, একটা নেশার মতো হয়ে দাঁড়াইছে। অ্যান্ড এই জিনিসটা আমি খেয়াল করছি, আমি যখন প্রথম দিকে বাইক চালাই ABS কি সত্যি কথা জানতামই না। 2008-এ যখন আমি বাইক শুরু করি মানে চালানো 2007-08-এর দিকে, তখন ABS কি জিনিস মানে নামই শুনি নাই সত্যি কথা। অ্যান্ড এখন ABS এর সাথে এমনভাবেই অভ্যস্ত হয়েছি যে ABS ছাড়া বাইক এই যে চালাইতে গেলে এরকম উল্টাপাল্টা একটা ভয় কাজ করে যে আরে ব্রেক করতে যায় না, পয়রা যাই। তবে R15 ভার্সন 3 ব্রেক তো ইন্দোনেশিয়ানটার আমি এর আগেও বলছি যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলা বাইক আছে সবচেয়ে ভালো ব্রেকিং সিস্টেমের বাইক হচ্ছে এটা, সেটা পেছনেরটা বলেন আর সামনেরটাই বলেন। অ্যান্ড ও টায়ারটা আর একটু বড় সাইজ লাগানোতে ব্রেকিং কনফিডেন্টটা আরও ভালো পাওয়া যায় এটাই। অ্যান্ড এই কেমন বাংলাদেশ শুরু না হতে গিয়েই হয়ে গেল শেষ, ওই অবস্থা। আমি তো টান দিতে না দিতেই এখানে চলে আসছি। আচ্ছা এই বাইক আছে, হয়তো আজকে আবার চালানো হবে, তার আগে হচ্ছে অসু ভাইয়ের এখানে কাজটা শেষ করি। অ্যান্ড এইখানে আরও কিছু ভাই ব্রাদার আছে, চলেন দেখি ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি। আচ্ছা এই হলো আমাদের আরেকটা ভাই ব্রাদারের বাইক, সে ট্যুর করে, এই জন্য দেখেন সিবিআরের মধ্যে কি সুন্দর পুরা মানে
গুছায় গাছায় এগুলা কি বলে প্যানিয়ার, তারপরে লাস্টে এটা টপ বক্স এগুলা লাগানোর জন্য ব্যবস্থা করে নিছে। সেই ব্যাপার স্যাপার স্পোর্টস বাইক রে পুরো স্পোর্টস ট্যুরিং বাইক বানায় ফেলছে ভাই। আচ্ছা এখানের কাজ সারি এরপরে উপরে মোটোবাজারে যেতে হবে, মানে মোটোবাজারে যেতে হবে। এই কি অবস্থা কিবরিয়া ভাই, কেমন আছেন? অসু ভাইয়া বেরোইতেছে? এই জাহিদ ভাই কি অবস্থা? আরে সব পরিচিত ভাই ব্রাদার দেখি ভিতরে। কখন আসলেন আপনারা? ও ঠান্ডা লাগছে ভাই, ঠান্ডায় গলাটা শেষ। আসেন চাটা খাই, একটু ব্রেক নেই। হ্যাঁ ভিডিও থেকে একটু ব্রেক নেই, ওনাদের সাথে একটু টাইম দেই। আজকে ঘটনা যেটা ঘটছে, সকাল সকাল ঘুম থেকে উঠা সারাটা দিন দেখতে পাইতেছি, মানে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে। মনে হইতেছে আসলে জীবনটা অনেক সুন্দর। নর্মালি যে টাইমে ঘুমায় থাকি ওই টাইমে আজকে ঘুরতেছি, আর যে টাইমে ঘুম থেকে উঠি ওই টাইমে আমি দিনের অনেক কাজ শেষ করে ফেলছি। কিন্তু প্রবলেম যেটা আমার মনে হতেছে আজকে যখন আমি বাসার দিকে ফিরবো তখন আমার ঘুম ধরবে, এরকম একটা ফিল লাগতেছে। মানে এখনই টায়ার্ড লাগা শুরু হয়েছে, আর যে গরম ঘামতেছি, একটা একাকার একটা অবস্থা। যাক অসু ভাইয়ের এখানে একটা বাইক সেল হলো, হ্যাঁ ওটা সাক্ষী হইতে পারলাম। ছবি তোলার সময় সাথে ছিলাম, চাবিটা ভিতরে ছবি টবি তুলছি, পুরা অন্যরকম। আরে সব দেখি রেস্টে আছে, অন্যরকম একটা জিগজ্যাগ ব্যাপার লাগছে। যে চাবি মানে চারজন একসাথে, এসআরজেড ভাই ছিল, অসু ভাই ছিল, চারজন একসাথে ধৈরা ছবি টবি তুলা দেন আসলাম হলো বাবু ভাইয়ের এখানে। যাক একটু বাবু ভাইয়ের সাথে সময় কাটাই, তারপরে আবার ওই যে ওই ভাইরা আসবো, ওনাদের আবার কিছু জিনিসপত্র এখানে আসবো। অবশ্য জ্যাকেট কিনবো মনে হয়। না প্রবলেম নাই ভাই, লাইট লাগবো না। আপনার কাস্টমার আসতেছে ভাই। আজকে আমি সকাল 10টায় বেরিয়েছি, এই জন্য টায়ার্ড। কি অবস্থা ভাই, কেমন আছেন? কি অবস্থা ভাই, কি খবর? ভাই এবার একটু প্লিজ ভালো হবে, চেহারাটা ভালো মতো নাকি দেখাই। মানে লাস্ট আমি একটা ভিডিও করছিলাম যখন এখান থেকে ব্রেক প্যাড কিনছিলাম, তখন ভাইয়ের চেহারা নাকি ভালো মতো দেখানো হয় নাই। মানে উনি একটু টায়ার্ড ছিল ওই দিন, তাই আজকে বলতেছে একটু ভালো মতো চেহারা দেখানোর জন্য। উপরে থেকে আবার নামছি অসু ভাইয়ের এখানে, অ্যান্ড অসু ভাইয়ের এখানে ভাই ব্রাদাররাও সবাই চলে আসছে। সে আবার একটা জ্যাকেটও কিনছে একটু আগে রাইডিংয়ের। ভাই বসেন, ভিতরে বসেন, ঠান্ডা ভিতরে। অ্যান্ড ভাইয়ের কি ভাই সালাম দিতেছেন? ক্যামেরা একটা আজব জিনিস, সবাই ভদ্র হয়ে যায় সামনে। চলেন আমরা FZX এর এই কালারটা তো আমার চালানো হয় নাই, আজকে FZX এর এই কালারটা একটু চালাই। এই রোডেই চালাবো, বেশি দূরে যাব না। FZX এই বাইকটা এবার নিয়ে আমি আজকে নিয়ে হলো দ্বিতীয়বার চালাইতেছি। এর আগে যখন চালাইছিলাম মোটামুটি ঢাকা থেকে চালায় আমাদের গ্রামের বাড়ি দোহার নবাবগঞ্জ পুরাটা একদম রাস্তা চালায় গেছিলাম। রাস্তা ভালো ছিল, কিছু কিছু জায়গা ভাঙ্গা ছিল। অ্যান্ড আমি এই বাইকটা চালায় যেই শান্তিটা পাইছিলাম, যেই মজাটা বা যে আরামটা বা যে কমফোর্টটা পাইছিলাম, আমার কাছে এই বাইকের চেয়ে ভালো, মানে ওই রোডের জন্য এই বাইকের চেয়ে ভালো অন্য কোনো বাইক লাগে নাই। পাওয়ার একটু কম আছে, যেহেতু এইটা FZ, তারপরে FZS, এরপরে হচ্ছে ফেজার, সেম ক্যাটাগরির বাইক, মানে সেম ইঞ্জিনের বাইক, সেহেতু যে পাওয়ার ওরকমই পাবেন। কিন্তু যদি কমফোর্টের কথা চিন্তা করেন তাহলে কমফোর্ট ছিল A1। কিন্তু একটা মজার ব্যাপার বা একটা খারাপ ব্যাপার হচ্ছে, এই বাইকটা যেই কিনছে প্লাস এই বাইকটা যার, তাকেও নাকি সবাই বলে হচ্ছে যে আপনার এই বাইকটা আপনি বিক্রি করে দিবেন বা বিক্রি করে দেন, এটা কেন চালাইতেছেন। মানে এই একটা এটারে কুসংস্কার বলবো না বাজে ধারণা বলবো, বা এই থিঙ্কিংয়ের এই ব্যাড রুচির যে দুর্ভিক্ষ বলে না, এই জিনিসটা যে মানুষের মধ্যে কেন চলে এই জিনিসটা আমি বুঝতে পারি না আসলে। বাইকটা আরামের, বাইকটার পাওয়ার একটু কম, হ্যাঁ অন্য বাইকের সাথে যদি তুলনা দেন তাহলে পাওয়ার একটু কম। এখন আপনি এটারে যদি MT-15 বা জিক্সারের সাথে তুলনা দেন বা 4Vর সাথে তুলনা দেন তাহলে একটু পাওয়ার কম লাগবে, এটা তো স্বাভাবিক। কিন্তু এই বাইকটা যেই ব্যাপারে বা যেইটা চিন্তা করে বানানো হয়েছে, যেই ধরনের কমফোর্টের কথা চিন্তা করে বানানো হয়েছে, তো ওই কমফোর্ট, তারপরে এটার মধ্যে ব্রেকিং যেই পরিমাণ ভালো দেওয়া হয়েছে, ওদিক যদি চিন্তা করেন তাহলে পাওয়ারটা একটু কনসিডার তো করতেই হবে। আর আমরা সবাই জানি এই ইঞ্জিন থেকে কতটুকু পাওয়ার আমরা পাইতে পারি। আর সেকেন্ড হচ্ছে এই বাইকটার প্রাইসও কিন্তু খুব একটা বেশি না, তাই না? এটার প্রাইস MTর সাথে তুলনা দিলে আপনি অনেক কমেই এই বাইকটা পাইতেছেন। রিসেন্ট রেট কত চলতেছে আমি জানি না, তবে মোটামুটি MT-15 থেকে তো অনেক কম। ওদিক যদি চিন্তা করেন এটা একটা এয়ার কুলিং ইঞ্জিনওয়ালা বাইক, তো কেমন হবে এটা তো আমরা বুঝি। কিন্তু আমরা একটা আমাদের বড় সমস্যা কি জানেন, আমরা কোনো একটা বাইক কিনলেই অন্য একটা হাই পারফরমেন্স বাইকের সাথে ওটাকে তুলনা দিই, অ্যান্ড তুলনা দিয়ে ওই বাইকটাকে খারাপ বা এরকম চিন্তা ভাবনা করি। অ্যান্ড এটা যে চালাইতেছে সেও নিজেও বলতেছে যে ভাই সবাই বলে বিক্রি করে দিতে, সবাই বলে বিক্রি করে দিতে। আমার কথা হচ্ছে এই বাইকটা যে আমি ধরেন আমি কিনছি, আমি যদি এটা চালায় মজা পাই, আমি যদি স্যাটিসফাইড থাকি, সব দিক থেকে ঠিক থাকে, তাহলে আমি এটা কেন বিক্রি করে দিব?
অ্যান্ড কেন মানে প্রবলেমটা কোন জায়গায়? এই বাইকের পাওয়ার কম, এটাই তো, এটার বৈশিষ্ট্যটাই তো এইটা, তাই না? এটার পাওয়ার কম, কিন্তু এইটা যে কমফোর্ট দিতেছে আপনাকে, ওইটা তো কেউ কনসিডার করতেছেন না যে এই বাইকে তুমুল একটা আপনি পাইতেছেন কমফোর্ট, আপনি খুব শান্তিতে মাইলের পর মাইল চালায় যেতে পারতেছেন। আপনি একবার চিন্তা করেন, এই সিটিং পজিশনে একটা বাইকে যদি আপনি বসেন এবং আপনি যদি ঢাকা থেকে চিটাগাং বা কক্সবাজার যান, আপনি যতটুকু টায়ার্ড হবেন, আপনি যদি একটা R15-এ বসেন তাহলে ওর চেয়ে 3 গুণ বেশি টায়ার্ড হবেন বলে আমার মনে হয়, বা ডাবল টায়ার্ড হবেন বলে আমার মনে হয়। তো সার্বিক দিক যদি বিবেচনা করেন, শান্তি যদি পছন্দ করেন, তাহলে এই বাইকটা আমার মনে হয় বেশ ভালো। এই তো গেল বাইকের প্রশংসা, কিন্তু একটা খারাপ দিকও আছে বা কিছু খারাপ দিকও আছে। মোটামুটি বাইকের দাম আবার এটা এত কম না যে একদম পানির দামে বিক্রি হইতেছে, ওরকম কিন্তু না। তো সেখানে এই বাইকটার মধ্যে মিটারে অনেক কিছু ল্যাকিং আছে, অনেক কিছু কম আছে। দেখেন, শুধু ঘড়ির টাইম উঠে আছে, কোনো ট্রিপ দেখা যাইতেছে না। হয়তো বা ট্রিপ দেখা যেতে গেলে তখন ঘড়ির টাইম দেখা যায় না। আরপিএমটা সুন্দর দিচ্ছে এইখানে, মানে অনেকটা হলো, এটারে কি বলবো, অ্যানালগ যে আরপিএম ওইরকম কাটার মতো দেখা যাইতেছে। স্পিডটা সুন্দর, বেশ বড় করে দিছে। এখানে ফুয়েলও দেখা যাইতেছে। আমি যদি নিউট্রাল করি, দাঁড়ান নিউট্রাল করি, এই যে নিউট্রালের লাইটও এখানে জ্বলছে। কিন্তু সমস্যা যেটা, এটার মধ্যে গিয়ার শিফটিংয়ের ইন্ডিকেটরটা নাই। এখন অনেকে বলে যে আসলে গিয়ার, বাইক যদি চালাইতে পারেন তাহলে গিয়ার শিফট করার ওই ইন্ডিকেটর গিয়ার কয় নম্বরে আছে ওটা দেখতে হয় না, এটা তো এমনিই বোঝা যায়। হ্যাঁ, যখন একটা জিনিস ছিল না তখন আমরা ওটার সাথে অভ্যস্ত ছিলাম, কিন্তু এখন যেহেতু আমরা এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি যে গিয়ার শিফট ইন্ডিকেটর বাইকের মধ্যে থাকে, এখন দেখা যায় স্পিড কমলে আমরা দেখি কয় নাম্বার গিয়ারে আছে এবং স্পিড কত আছে। এটা একটা চোখে একটা ধারণা হয়ে যায় যে আচ্ছা, ও এই গিয়ারে আছে, এটা তো চেঞ্জ করে ওই গিয়ারে নেওয়া উচিত এই স্পিডে। এটা একটা মন থেকেই আসে, বাইকের ব্যাপারটাই তো মন থেকে। আপনার যখন ব্রেক করতে হয় আপনি কিন্তু ওইভাবে চিন্তাও করেন না যে পায়েরটা ধরবেন না হাতেরটা, আসলে ওটা একটা অভ্যাসই হয়ে যায় যে কোন ব্রেকটা কখন ধরতে হবে। তো সেই জায়গায় আমি বলবো যে এত বড় একটা মিটার দেওয়া হয়েছে, ডিসপ্লেটাও এত বড়, এটার মধ্যে একটা গিয়ার শিফট ইন্ডিকেটর দেওয়া খুবই উচিত ছিল, কারণ বাইকের দাম একদম পানির দাম কিন্তু না, মোটামুটি ভালো টাকাই। অ্যান্ড ভালোর দিকে যদি বলি, এই বাইকের ভালো বলে শেষ করা যাবে না। ব্রেকিং টেকিংয়ের দিকেও অনেক ভালো, সিটিং পজিশনের কথা তো বললামই, অ্যান্ড সিটও যথেষ্ট পরিমাণ ভালো দুজনের জন্যই, যে পেছনে বসবে প্লাস যে রাইড করবে। এই তো সার্বিক দিক থেকে আমার ভালো লাগছে। হেডলাইটের আলো একদম ফেলে দেওয়ার মতো না, আর হেডলাইটের আলো, হ্যাঁ সুইচও দিছে, বাম হাতে সুইচ দিছে এখানে, হাই বিম, লো বিম, মোটামুটি সব কিছুতেই মানে আলো টালো ভালো। 5 সুইচও বেশ মজার। হর্ন একটা দেয়, আর হর্ন ভাই চেঞ্জ করে নাই। এদিকে ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে, এখানে সেলফ স্টার্ট, সব মিলে ভাই বাইকটা দাম অনুযায়ী একটা ভালো ডিল, এটাই আমি বলবো। জাস্ট ওই মিটারের এই ব্যাপারটাই আমি বলবো যে এটা গিয়ার শিফট ইন্ডিকেটরটা দেওয়া উচিত ছিল। লুকিং গ্লাসও ভালোই করছে, এই লুকিং গ্লাসটা একটু পরিচিত লাগতেছে, কোন বাইকের সাথে যেন মিলতেছে, তবে গতানুগতিক ব্যাপারটা থেকে এটা বের হয়ে গেছে। আচ্ছা, এটার লুকিং গ্লাস অনেকটা এক্সমোশনের শর্ট ভার্সন এরকম মনে হইতেছে, এক্সমোশনের লুকিং গ্লাসের শেপটা অনেকটা এরকম। আর এই লুকিং গ্লাসটা মনে হয় আমরা পাই হচ্ছে ওইটারে কি বাইক বলে, XSR এর মধ্যে এই লুকিং গ্লাসটা পাই। আর নর্মালি এমনিতে FZ ভার্সন 2, 3 এগুলা বা MT-15 যে লুকিং গ্লাসটা আসে ছোট্ট, ভালো যে এটার মধ্যে ওটা দেয় নাই। তবে এই বাইকটা আরো বেশি রেট্রো বা ক্লাসিক লুক আসতো যদি এখানে সিলভার কালারের আগে যে লুকিং গ্লাসগুলো ছিল না 80cc বা 125cc বা 100cc বাইকগুলোতে, বা ক্রুজার বাইকে যেই সিলভার কালারের গোল গোল লুকিং গ্লাস থাকে, ওইগুলা দিলে এটার সাথে আরো মানাইতো। আমি যদি কখনো এই বাইক কিনি তাহলে আমি ওই ধরনের লুকিং গ্লাস ইউজ করব, এই হলো আমার ইচ্ছা। অ্যান্ড এটার ক্লাস শিফটিংও বেশ ভালো, মানে ক্লাচের স্মুথনেস অনেক ভালো, গিয়ারও অনেক সুন্দর শিফট হয়, অ্যান্ড গিয়ারের পজিশনটা একটু ডিফারেন্ট, সামনের দিকে একটু অন্যরকম ভাবে করা। ওভারঅল ভাই এই বাইকটা আমার ভালো লাগছে। শুরুতে আজকে ভিডিও শুরু করলাম R15 ভার্সন 3 নিয়ে, অ্যান্ড আজকে ইয়ামাহার বাইকে চালাইতেছি। যাই হোক, লাস্টে আমরা আমাদের জিক্সার নিয়ে ভিডিওটা ইনশাল্লাহ শেষ করবো। অ্যান্ড আজকে ভাই ব্রাদারদের সাথে একটু আড্ডা দিয়ে সময় পার হইতেছে, এই জন্য টুকটাক একটু বাইক চালাই আপনাদের সাথে সময় দিতেছি, কারণ ওনারা আসছে আমাদের বাড়ি থেকে, অ্যান্ড সবার সাথে বেশ মানে মজার একটা সময় কাটতেছে, এই হলো অবস্থা। তার মধ্যেও ওনাদের কাছ থেকে একটু বিদায় নিয়ে ভিডিও করলাম, আর এখন আবার ওনাদেরকে টাইম দেবো, অ্যান্ড ওনারা চলে গেলে দেন হচ্ছে আমি আবার উত্তরের উদ্দেশ্যে রওনা হবো। এই হচ্ছে আমার আজকের প্ল্যান। তাহলে এই বাইক থেকে বিদায় নেই, আসতেছি, আমি আবার আসতেছি। হতাশ হবার কিছু নাই, আমি আবার ফিরতেছি খুব তাড়াতাড়ি। কালকে রাতে আবার সজল আসছিল, কালকে রাতে কথাটা বলতেছি কারণ হচ্ছে আমি এখন যখন ভিডিও করতেছি এখন হচ্ছে পরের দিন, অ্যান্ড আবহাওয়ার অবস্থা প্রচণ্ড পরিমাণ খারাপ। এখানে পুরা মেঘলা হয়ে, আপনাদের যদি একটু দেখাই আকাশ দেখেন, মানে মেঘ টেক জমে ঘুম 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 একটা আওয়াজ হইতেছে, যে কোনো সময় আরেকবার বৃষ্টি নামবে এরকমটাই মনে হইতেছে। এখন এর মধ্যে পুরো এই রাতে বন্দী হয়ে গেছিলাম, টুকটাক ছোটো ছোটো শিলাবৃষ্টি হয়েছে প্রায় অনেকক্ষণ। অ্যান্ড এখানে আমি যেটা করছিলাম, বাইকটাকে রেখে দেন থেকে গেছি, রিলেটিভের বাসায় থেকে গেছি,
অ্যান্ড আজকে যে বের হবো এরও অবস্থা বুঝতেছি না, খুব বাজে একটা অবস্থার মধ্যে আটকে গেছি। এখন দেখা যাক কী করা যায়। তাহলে এই ভিডিওটা যেহেতু গতকালকের ছিল অ্যান্ড অনেক বড় হয়ে গেছে, এই ভিডিও থেকে আজকে বিদায় নিয়ে হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হবে আর সামনের ভিডিওতে। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড জানাবেন কেমন লাগছে ভিডিও। দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আর না আসা পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে, আমি তো আছি বিপদে, কিন্তু ইনশাআল্লাহ আমরা সবাই এর মধ্যেও চিল করতে থাকবো। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.